হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ক্লাস 7 তোমাদের বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল যে নাটকটা আছে, অলরেডি আমার দুটো ভিডিও করা হয়ে গেছে। একটাতে আমি বিষয়বস্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আর একটাতে আমি যে কোয়েশ্চেনগুলো ছিল এই 4 নাম্বার অবধি আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে 5 থেকে আলোচনা করব। তো ওই ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কিংবা পসিবল হলে আমি এই ডেসক্রিপশানে ওই দুটো ভিডিওর লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকেও চেক করে নিতে পারো। তো 5-এ আছে দেখো, ঠিক বানানটি বেছে নিয়ে লেখো। দেখতেই পাচ্ছ এখানে দুটো করে অপশান আছে, যেটা সঠিক সেটা আমাদেরকে চুজ করতে হবে। যে বানানটা আছে সেটা হচ্ছে ব্যামো। যেহেতু ব্যামো ফার্স্টেরটা আমাদের হবে না, বয়জফলা আকার ময়কার ব্যামো সেকেন্ডে যেটা আছে সেইটা আমাদের সঠিক বানান। নেক্সট দেখো, নেক্সটও কিন্তু পরিবর্তন। পরিবর্তনে যে সেকেন্ডের অপশানটা আছে মধ্যের ন হবে না, যেটা সেকেন্ডে আছে দন্তের ন, পর রয়সী ব তয়রেব দন্তের ন, পরিবর্তন এইটা হবে। তারপরে দেখো ব্যস্ত, ঠিক আছে, ব্যস্ত বানান কি হবে? বয় জফলা আকার দন্তের শয়তয় আছে, এটা হবে না। নেক্সট যেটা আছে বয় জফলা দন্তের শয়তয় ব্যস্ত, এটা হবে। তারপরে দেখো আছে লক্ষ্মী। এখানে এই প্রত্যেকটাতে মানে ফার্স্টের 3টে আমাদের সেকেন্ডের অপশনটা হয়েছে, এখানে কিন্তু আমাদের ফার্স্টে যেটা আছে সেই লক্ষ্মী স্পেলিংটা হবে। তারপরে দেখো প্রমাণ, এখানে কোন প্রমাণটা হবে? এখানেও সেকেন্ডেরটা। তারপরে দেখো মুখস্থ, মুখস্থ আমাদের কোনটা হবে? প্রথমেরটা। আচ্ছা, তারপরে নিচের বাক্যগুলিকে বদলে চলিত রীতিতে লেখো। 6-এর 1 দাগে আছে ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। যেহেতু আমাদের চলিত যে রীতি তাতে লিখতে বলা হয়েছে, তাহলে কি হবে? ভাত শুকোচ্ছে, মা মাছি তাড়াচ্ছেন। নেক্সট আছে নরহরির শিশু নেওকে কোলে করিয়া মাতার প্রবেশ। তাহলে এটা কি হবে? নরহরির শিশু ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ। নেক্সট দেখো কি আছে, নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। পুনশ্চ মানে আবার, তাহলে নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় মগ্ন। এরপরে দেখো অর্থ লেখো আছে বৎস, বৎস মানে বাছা, পয়াকার ছয়াকার। তারপরে দেখো রোষ, রোষ মানে অপেক্ষা করো। নেক্সট আছে দণ্ডবধ, দণ্ডবধ বলি না আমরা, দণ্ডবধ দেয়া মানে মাটিতে শুয়ে যে প্রণাম করা সেটাকে বলা হয় দণ্ডবধ। তারপরে ভাগিনেও, ভাগ্নেকে বলা হয় মানে দিদি বা বোন থাকলে তাদের ছেলেকে ভাগ্নেকে বলা হয়। তারপরে দেখো বন্দোবস্ত, বন্দোবস্ত তোমরা জানো ব্যবস্থা, বয়জফলা ব দন্তে শয়থয় আকার। এরপরে সমার্থক শব্দ লেখো। পৃথিবী দেখো ধরণী, অবনী, ভুবন লিখতেই পারি আমরা। সূর্য দিয়ে দীনেশ, দিবাকর, রবি। তারপরে দেখো স্ত্রীলোক রমণী, কামিনী, ভার্যা হয়। তারপরে মা জননী, মাতা, গর্ভধারিণী। তারপরে দেখো নাটক থেকে 5টি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো। তাহলে নির্দেশক শব্দ কি কি হচ্ছে? এই, এটা, এইটে, এই সব, এ কথা, এগুলো নির্দেশক শব্দ। আর অনির্দেশক শব্দ কোনো, এক একটা, অত, কত, কথা, এককালে, এগুলো হচ্ছে অনির্দেশক শব্দ। এরপরে আছে বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ? বাছা শব্দটি বৎস ধাতু নিষ্পন্ন শব্দ। এরপর কি বলছে? বাছা শব্দে 2টি প্রতিশব্দ লেখো। বাছা শব্দে 2টি প্রতিশব্দ বাছাধন, বৎস আমরা লিখতেই পারি। তারপরে নেক্সট আছে দেখো দাড়ি শব্দের ধাতুরূপটি লেখো। দাড়ি শব্দের ধাতুরূপটি কি? শস্ত্রু। দুটোই কিন্তু তালবস্য হবে, হ্যাঁ, তালবস্যময়, তালবস্যয়রা ফলা হস্যু।
হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবটি কি? শব্দবন্ধের মূল ভাবটি হলো হেসে একদম যে লুটোপুটি খাওয়া, সেটাকে বোঝাচ্ছে। গুরু শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। গুরু, গুরু মানে আমরা পথ প্রদর্শক বলতে পারি। আমাদের সবার জীবনে একজন সঠিক গুরুর সবসময় প্রয়োজন, সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য। আর একটা গুরু মানে গুরুতর, যেটাকে আমরা বলি গুরু মানে গুরু দায়িত্ব, এরমও বলতে পারো, দায়িত্ব আমি তোমাকে দিলাম। তারপরে দেখো, সূর্য তো অস্ত যায় না, এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে? এখানে বোঝানো হচ্ছে সূর্য কি, সূর্য তো স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তাই তো? পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে আসে সেই দিকটা হয় দিন, আর তার উল্টো দিকটা হয় রাত্রি। এটাই একটা বৈজ্ঞানিক সত্যের এর যে আভাস, সেটাই এই নাটকে দেয়া আছে। তারপরে মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসছে? মাথা শব্দটি মস্তক তৎসম শব্দ থেকে এসছে। ভাত জুড়িয়ে গেল, এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল। এটা আমাদের বাড়িতে আমরা শুনে থাকি প্রায়শই, অনেকেরই মা, আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা বলতো যে তাড়াতাড়ি আয়, ভাত জুড়িয়ে গেল। তো এটা আমরা বুঝি, শুকিয়ে গেল, জুড়িয়ে গেল শব্দবন্ধনকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্য লেখো। তাহলে দেখো, জুড়িয়ে যাওয়া মানে এই দৃশ্যটা দেখে আমার চোখ জুড়িয়ে গেল, মানে যে তৃপ্তি লাগা, যে ভালো লাগা, এই অর্থেও কিন্তু প্রয়োগ করা যায়। তো এটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তারপরে দেখো কি বলছে, ভন ভন করছে, ভন ভনের মতো আরও 5টি ধনাত্মক শব্দ তৈরি করো। বলতেই পারি আমরা ঝনঝন, বনবন, কলকল, হন হন, ঠন ঠন। তারপরে দেখো, কাশী কোন রাজ্যে অবস্থিত? কাশীর প্রসিদ্ধির কারণ কি? তাহলে কাশী আমরা অনেকেই জানি উত্তরপ্রদেশে অবস্থিত। কাশীতে বাবা বিশ্বনাথের মন্দির আছে, আমরা জানি অনেকেই, সেই জন্য বিখ্যাত। এই শহরের আরেকটি নাম বারাণসী। এর কারণটা কি? যে বরুণা ও অসি নামে দুটি নদী এই শহরের উপর দিয়ে বয়ে যাওয়ায় এরকম নামকরণ করা হয়েছে। তারপরে নাটকটিতে মোট কটি দৃশ্য রয়েছে? কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? তাহলে আমরা দেখেছি আমাদের যে চিন্তাশীল নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখানে মোট 2টি দৃশ্য আছে। প্রথম দৃশ্যে আমরা কি দেখি? নরহরি, নরহরির মা, মাসিমা, দিদিমার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। আর দ্বিতীয় দৃশ্যে নরহরি, নরহরির মা ও নরহরির ভাগ্নে হরিদাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপরে দেখো, গুরুতর এরকম শব্দের পরে তর যোগ করে 5টি নতুন শব্দ লেখো। তর যোগ করে আমরা লিখতেই পারি উচ্চতর, ক্ষুদ্রতর, দীর্ঘতর, লঘুতর, হ্রস্বতর। তারপরে দেখো, আমি এগুলো একদমই মুখে আলোচনা করলেই সুবিধা হবে, বোঝাটা বেশি দরকার। তো যেহেতু ব্রড কোশ্চেন না, আমি লিখে তোমাদের সাথে শেয়ার করছি না, মুখে বলেই শেয়ার করছি। তাও যদি কারোর কোনো স্পেলিং বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেটার অ্যান্সার দেব। তারপরে দেখো, সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। আশ্চর্য, উপস্থিত, পুনশ্চ। আশ্চর্য আ যুক্ত চর্য, উপস্থিত উপযুক্ত স্থিত যুক্ত চ। তারপরে দেখো, উচ্চারণে বিকৃত শব্দগুলির পাশাপাশি মূল শব্দগুলো লেখো। জিজ্ঞেস কি হবে? জিজ্ঞাসা। ব্যাম, ব্যারাম। তারপর হচ্ছে ক, বলো। তারপর হচ্ছে হপ্তা মানে কি? সপ্তাহ, যেটাকে আমরা বলি। তারপরে দেখো, দিকি মানে দেখি। তারপর দেখো মুখে, সেটা কি হবে? সম্মুখে। নরহরি ভাগ্নের ডাকনামটি কি তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। ভাগ্নের ডাকনাম জাদু। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। আচ্ছা দেখো, প্রথমটা আছে বয়ের চন্দ্রবিন্দু আকার চয়াকার, এই বাচ্চাটা হচ্ছে বেঁচে থাকা, যেটাকে বলা হয়। তারপরে বাছা, আমরা পড়লামই, বাছা হচ্ছে সন্তান। তারপরে দেখো পুরুষ, ভালো করে স্পেলিংগুলো দেখো। প্রথমে যে পুরুষটা আছে সেটা হচ্ছে নর, তারপরেটা আছে দেখো পরুষ, সেটা হচ্ছে কর্কশ। তারপরে দেখো দন্তের স আছে সকল, এটা হচ্ছে সমস্ত, যেটাকে বলা হয় সব বা সমস্ত। তারপরে দেখো সকল, তালবস্য কল, সকল, মাছের আঁশ। তারপরে দেখো পাড়া, পয়াকার রয়াকার, কৃতকার্য হওয়া।
তারপরে পাড়া হচ্ছে আমরা যেটাকে পাড়া বলি, আমাদের পাশের পাড়া মানে এলাকা বা অঞ্চল। তারপরে দেখো ভাষা। প্রথমটা ভাষা কি হবে? মনের ভাব প্রকাশের যে শব্দ। এই যে যে ভাষা আমাদের এক একজনের এক এক রকম ভাষা হয়। আমরা এই যে ভাষার মাধ্যমে কথা বলছি, তো আমি যে ভিডিও করছি তোমরা শুনছো, এই যে ভাষা। আর একটা ভাষা মানে যেটা ভাসমান, ভেসে থাকা, যেটাকে বোঝানো হয়। তারপর দেখো মাথা শব্দটিকে 5টি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। মাথা প্রথমেই আমরা দক্ষতা অর্থে বলতেই পারি যে আকাশের বিজ্ঞানে খুব মাথা। তারপরে দেখো আর একটা মাথা আমরা কি বোঝাতে পারি, যে প্রধান। বলা হয় না যে রাম তাদের দলের প্রধান মাথা, বা রামবাবু আমাদের গ্রামের মাথা, এরকম করে বলতে পারি। আর একটা মাথা হচ্ছে উত্তেজিত হওয়া। বলে না যে মাথা গরম করো না, বা একটা ধরো নাম বলে যে রাহুলের মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এরকম। তারপরে ধরো মাথা ধরা, এরকম যে যে পেন হওয়া, মাথায় যে যন্ত্রণা, সেই হিসাবে ব্যবহার করা হয় যে আমার খুব ঠান্ডা লেগে মাথা ধরেছে বা মাথা ব্যথা করছে, এরকম। তারপরে হচ্ছে আর একটা মাথা উঁচু করে চলা, যেটা বলা হয় মাথা উঁচু করে চলা উচিত, মানে নিজের যে আত্মসম্মান, সেলফ রেসপেক্ট যেটা, সেটা সবসময় বজায় রাখা। তারপরে এখানে কি আছে দেখো, নাটকটির নামকরণ। এটা আমি তোমাদের যখন বিষয়বস্তুটা বুঝিয়েছিলাম একটু বলে দিয়েছিলাম যে কেন চিন্তাশীল। তো এটা যদি দরকার হয়, কেননা এটা আলোচনা করলে আবার ভিডিওটা লং হয়ে যাবে অনেক, তোমাদের যদি দরকার হয় আমাকে বলো, তাহলে আমি নামকরণটা আলাদা করে তোমাদের সাথে আরেকটু আলোচনা করে দেবো। আমি এখন আর নামকরণটা বলছি না। তারপরে দেখো মূল শব্দ, এর আদি অর্থ আর প্রচলিত অর্থ বলা হয়েছে। লক্ষ্মী, আদি অর্থ কি? লক্ষ্মী মানে তো আমরা জানি যে দেবী বিশেষ। প্রচলিত অর্থ কি? আমরা বলি না এ খুব লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলে, মানে শান্ত, নম্র, ভদ্র, এরকম। ঠিক আছে, ছেলে বা মেয়ে অর্থে আমরা মানে ব্যবহার করি এগুলো। তারপরে দেখো অন্ন, নয় অন্ন, যে কোনো খাদ্য, অন্ন, তাই তো। প্রচলিত অর্থ আমরা অন্ন বেশিরভাগ মানে ভাতকেই বোঝানো হয়। তারপরে বৎস, আগে আদি অর্থ কি ছিল? বাছুর। আর প্রচলিত অর্থে বৎস মানে একটা স্নেহ অর্থে আমরা কিন্তু এটা ব্যবহার করি, তাই তো। স্নেহ অর্থে বাছা যেমন বলা হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো, আর লাইক করো। লাইক করলে, কমেন্ট করলে বেশ ভালো হয়, মনে হয় এর মধ্যে তোমাদের সাথে আমার কনভারসেশনটা হয়। তো যাই হোক, আর যদি কোনো টপিক আর্জেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেটা তাহলে আগে তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, টাটা।